আরে রাজ ভাইয়া যে কেমন আছেন? যতটুকু ভালো ছিলাম এখন ভালো হয়ে গেছি। রাতের কাছ থেকে শুনেছি তুমি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো। অনেক অপেক্ষায় ছিলাম তোমার দেখা পাওয়ার। তোমার নাম্বারটাও জানা ছিল না যে যোগাযোগ করব। যাক, অবশেষে দেখা হলো তাহলে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো রাজ। তবে তার কথার প্রেক্ষিতে কোনো জবাব দিল না চৈত্রী, শুধু হাসলো একটু। রাজ চৈত্রীর পা থেকে মাথা অবধি পরখ করে দেখলো একবার, মৃদু হেসে বলল, বাহ, আজকে তো তোমার সুন্দর লাগছে, ভীষণ সুন্দর হয়ে গেছো আগের থেকে। চৈত্রী লাজুক হাসলো, বলল, একদম না, আমি আগের মতোই আছি রাজ ভাই। নির্ময় একটু দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল চৈত্রী আর রাজকে। তীব্র রাগে যেন ফেটে পড়ছিল সে। হৃদয়ের গভীরে যেন দাউ দাউ করে জ্বলছিল তীব্র অগ্নিশিখা। আর চৈত্রীটাও কি সুন্দর হেসে হেসে কথা বলছে অন্য পুরুষের সাথে। এদিকে যে তার ব্যক্তিগত পুরুষ হাপিত্তেজ করে বসে আছে, তার জন্য সে খবর নেই। রাগে গজগজ করতে করতে নির্ময় গিয়ে দাঁড়ালো রাজ আর চৈত্রীর পাশে। চৈত্রীর মুখের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, চৈত্র। নির্ময়কে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল চৈত্রী। রাজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, এটা রাজ ভাই, আমার খালাতো ভাই, রাহাতের বন্ধু। নির্ময় আর চোখে তাকালো রাজের পানে, গম্ভীর কণ্ঠে বলল, চিনি আমি, আমার রুমমেট হয়। হাসলো চৈত্রী, বলল, তাহলে তো আর কথাই নেই, আপনারা দুজন দুজনকে আগে থেকেই চেনেন, আমার আর পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। নির্ময় একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাজের পানে, অতঃপর চৈত্রীর পানে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, আমার সাথে এসো। কথাটুকু বলেই সে হনহন করে হাঁটা শুরু করলো সামনের দিকে। চৈত্রীও আর কথা বাড়ালো না, নির্ময়ের পিছু পিছু হাঁটা শুরু করলো সে। খানিকটা দূরে একটু নিরিবিলি জায়গা আসতেই থমকে দাঁড়ালো নির্ময়। চৈত্রীও থমকে দাঁড়ালো নির্ময়ের কাছাকাছি গিয়ে, ব্রু কুচকে শুধালো, অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আপনি আমাকে এখানে ডেকে নিয়ে আসলেন কেন? নির্ময় তাকালো চৈত্রীর পানে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এত সেজেছো কেন? চৈত্রী আমতা আমতা শুরু করলো, বলল, আমি সাজতে চাইনি, নাইমা আপুরা জোর করে সাজিয়ে দিয়েছে। ব্রু কুচকালো নির্ময়, বলল, তারা জোর করবে আর তুমি সেজে নেবে? কতগুলো ছেলে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তোমার দিকে, জানো তুমি? নির্ময়ের কথা শুনে মৃদু হাসলো চৈত্রী। হৃদয় জুড়ে কেমন একটা প্রশান্তি বয়ে যাচ্ছে তার। তার প্রিয় পুরুষ তাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। এর থেকে সুখকর অনুভূতি আর কি হতে পারে? চৈত্রী আর একটু জ্বালাতে চাইলো নির্ময়কে। দুষ্টুমি ভরা কণ্ঠে সে বলল, জ্বলছে নাকি নির্মম ভাই? নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, শান্ত কণ্ঠেই বলল, শুধু জ্বলছে না, জ্বলে পুড়ে রাখ হয়ে যাচ্ছে আমার বুকটা। চৈত্রী অবাক দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে। কত সুন্দর অকপটে লোকটা বলে দিল তার জ্বলছে। নির্ময় চুপ থাকলো কিঞ্চিত সময়, অতঃপর বলল, আমি একটা ভুল করেছি চৈত্র। ভ্রু কুচকালো চৈত্রী, বলল, কি ভুল? নির্ময় অপরাধীর মতো তাকালো চৈত্রীর পানে, হাত বাড়িয়ে তার কপালে পড়ে থাকা কাটা চুলগুলোকে আলতোভাবে ছুঁয়ে দিয়ে বলল, এই কাটা চুলের জন্য তোমাকে একটু বেশি সুন্দর লাগছে আজ, আর এর জন্যই ছেলেগুলোও কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তোমার দিকে। আমি তোমার চুল কেটে মস্ত বড় ভুল করে ফেলেছি চৈত্র। ওই দিন আমার তোমার কথা শোনা থেমে যাওয়া উচিত ছিল। তোমার চুল কাটা আমার একদম ঠিক হয়নি। চৈত্রী হাসলো, বলল, তো ওদের মতো আপনিও আমার দিকে থাকেন ড্যাব ড্যাব করে তাকিয়ে, বারণ করিনি তো। নির্ময় এগিয়ে গেল চৈত্রীর দিকে, একটু ঝুঁকে মুখটা নিয়ে গেল চৈত্রীর মুখের কাছে, মৃদু কণ্ঠে বলল, আমার ব্যক্তিগত নারীর দিকে শুধুমাত্র আমি তাকিয়ে থাকতে ইচ্ছুক, অন্য কারো নজর যে আমার সহ্য হয় না। এই খোলা আকাশের নিচে নির্ময়কে এত কাছে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল চৈত্রী। কিছুটা লজ্জা, ভয়, সংকোচের মিশ্র অনুভূতি। দু কদম পিছিয়ে এসে নির্ময়ের সাথে নিজের দূরত্ব বাড়ালো, নরম কণ্ঠে বলল, আমি মুখ ধুয়ে সাজ উঠিয়ে ফেলবো, তাহলেই তো হবে। তখন আর কেউ তাকিয়ে থাকবেন না আমার দিকে। আমার সাথে চলুন আপনি। নির্ময় তাকালো চৈত্রীর পানে। চৈত্রী বুঝলো এ তাকানোর মানে। মৃদু হেসে নির্ময়ের হাত ধরে এসে বলল, আমার ব্যক্তিগত পুরুষের জ্বালাতনও যে আমার সহ্য হবে না নির্ময় ভাই। চোখে মুখে এক রাশ বিরক্তি ফুটে উঠল নির্ময়ের। বিরক্তি ভরা কণ্ঠেই সে বলল, সবই ঠিক ছিল, কিন্তু এত অনুভূতিপূর্ণ একটা কথা শেষে এই নির্ময়ের সাথে ভাইটা লাগানোর কি দরকার ছিল? চৈত্রী হাসলো শুধু, উত্তর দিল না কোনো। নির্ময়ের হাত টেনে এসে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। দুপুরের তপ্ত রৌদ্র, সূর্যটা মাথার উপর যেন খিলখিলিয়ে হেসে যাচ্ছে। গরমটাও একদম কম নয় আজ। শহরের বায়ু এমনি গরম থাকে, তার মধ্যে আবার আজকের রৌদ্রের উত্তাপ।
নির্ময় মাত্রই বাইরে থেকে ফিরল। রুমে ঢুকেই কাঁধের ব্যাগটা তার টেবিলে রাখার জন্য উদ্যত হলো, কিন্তু রাখার আগেই তার সামনে এসে হাজির হলো রাজ। নির্ময়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আগে পিছে কিছু না বলে সরাসরি প্রশ্ন করলো, চৈতির সাথে তোর কি সম্পর্ক? নির্ময় ভাবলেশীন। সে যেন আগে থেকেই জানতো রাজ তাকে এমন প্রশ্ন করবে। নির্ময় নিজের কাঁধ ব্যাগটা টেবিলের উপর রাখলো। এবার রাজের প্রশ্নের কোনো উত্তর সে দিল না। নিঃশব্দে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই পিছন থেকে তার কলার টেনে ধরলো রাজ। খাপাটে কণ্ঠে বলল, তোকে কি জিজ্ঞেস করছি আমি? উত্তর না দিয়েই চলে যাচ্ছিস? নির্ময় শক্ত হাতে নিজের কলার থেকে রাজের হাতটা সরিয়ে দিল। শরীরে জড়ানো ছাই রঙা শার্টটার কুঁচকে যাওয়া কলারটা ঠিক করে তাকালো রাজের পানে। শান্ত কণ্ঠেই বলল, উত্তর দিতে বাধ্য নই আমি। রাজ খেপে গেল আরো। এবার সে দু হাতেই ধরলো নির্ময়ের কলারটা, দাঁতের দাঁত চেপে বলল, উত্তর দিস বা না দিস, ওর থেকে সবসময় দূরে থাকবি তুই, নয়তো আমার থেকে খারাপ আর কেউই হবে না। এবার আর নিজের রাগটা ধরে রাখতে পারলো না নির্ময়। ভিতরে যেন তার টক বুগিয়ে ফুটে উঠলো জ্বলন্ত লাভা। ওর ভালোবাসা, ওর প্রেয়সী, আর ওকেই কিনা তৃতীয় একজন ব্যক্তি বলছে তার থেকে দূরে দূরে থাকতে। নির্ময় রাগের বশবর্তী হয়ে নিজের হাত উঁচু করে ধরলো রাজের কলারটা, দাঁতের দাঁত চেপে বলল, থাকবো না আমি আমার চরিত্রর থেকে দূরে, একদম মিশে থাকবো ওর সাথে। যা করার করে নিশ্চয়ই। কথাটা শেষ করার সাথে সাথেই রাজ সজোরে একটা ঘুষি বসিয়ে দিল নির্ময়ের গাল বরাবর। নির্ময় ছিটকে গিয়ে পড়লো তার টেবিলের উপর। সাথে সাথেই গর্জে উঠল সে। রাজকে পাল্টা একটা ঘুষি মারার জন্য উদ্যত হলেই তাকে পিছন থেকে এসে টেনে ধরলো মিহির। নির্ময় দমল না। মিহিরকে উপেক্ষা করে সে মারতে চাইলো রাজকে। মিহির জাপটে ধরলো নির্ময়কে, বলল, ভাই মাথা গরম করিস না, হলের মধ্যে এভাবে মারামারি গ্যাঞ্জাম করা ঠিক হবে না। পরে দেখা যাবে হল কর্তৃপক্ষ হল থেকে তোকেই বের করে দেবে। একটু বোধহয় শান্ত হলো নির্ময়। মিহির কথাগুলো একদম খারাপ বলেনি। মাথা গরম করে হুট করে একটা কাজ করে ফেললেই তো আর হয় না। এই মুহূর্তে তার হল ছেড়ে বাইরে বাসা নেওয়া সম্ভব নয়। সব টিউশনি ছেড়ে আউটসোর্সিং এর কাজটা শুরু করেছে গত মাসেই। ইনকাম ভালো হলেও নিজেকে গুছিয়ে নিতেও তো একটু সময় লাগবে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো নির্ময়। রাজের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে জামা কাপড় নিয়ে সে চলে গেল ওয়াশরুমের দিকে। দুপুরের রোদ্রের তেজটা কমে এসেছে অনেকটাই। সূর্যটাও হেলে পড়েছে আকাশের একদিকে। নির্ময় আর চৈত্রী বসে আছে ঘাসের উপর। নির্ময় মাস্ক পরে এসেছে আজ। অবশ্য সে আজ বিকালে চৈত্রীর সাথে দেখা করতে আসতেই চায়নি, কিন্তু চৈত্রীও নাছোড়বান্দা। সে কল করে করে অতিষ্ঠ বানিয়ে ফেলেছিল নির্ময়কে। শেষে হুমকি দিয়ে বলেছে, আজ যদি আপনি আমার সাথে দেখা করতে না আসেন তবে আর কোনোদিনই আমি দেখা করব না আপনার সাথে। নির্ময়ের আর কি করার। এই হুমকির পরও নিজের হলে হাত পা গুটিয়ে বসে থাকার মতো সাহস তার ছিল না। এদিকে রাজের এক খুশিতেই তো মুখের নকশা বদলে গেছে তার। মুখের এই অবস্থা দেখলেই চৈত্রী আবার প্রশ্ন করতে করতে মেরে ফেলার উপক্রম করবে তাকে। মেয়েটাকে তো আর বলাও যাবে না যে সে মারামারি করেছে, তাহলে তো বিপদ। আবার যদি বলে রাস্তাকে মেরেছে, তাহলে মানিজ্যদের ফালুদা। এদিকে গালটাও টন টন করছে ব্যথায়। শেষে মুখে একটা মাস্ক চড়িয়ে সে হলের বাইরে চলে এলো চৈত্রীর সাথে দেখা করতে। নির্ময় আশা থেকে চৈত্রী তার মাস্ক নিয়ে পড়ে আছে। বারবার বলেছে মাস্ক খুলতে, কিন্তু খোলেনি নির্ময়। শেষে নিজেই হাত বাড়িয়ে হুট করেই একটানে নির্ময়ের মুখ থেকে মাস্কটা খুলে নিল চৈত্রী। মাস্কটা খুলতেই হতভম্ব হয়ে গেল চৈত্রী। হতভাগ কণ্ঠেই বলল, আপনি মারামারি করেছেন নির্ময় ভাই? থতমত খেয়ে গেল নির্ময়। আমতা আমতা করে বলল, না মোটেই না। আমাকে দেখে তোমার কি ওই মারপিট গুন্ডা ছেলেদের মতো মনে হয় নাকি? চৈত্রী সন্দিহান দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে। কণ্ঠে সন্দেহ নিয়েই বলল, তাহলে এটা কিসের দাগ? ঢোক গেল নির্ময়, বলল, ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। ভ্রু কুচকালো চৈত্রী, বলল, মিথ্যা বলছেন আপনি, এটা স্পষ্ট মারের দাগের মতো লাগছে। অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময়। আমতা আমতা করে বলল, তুমি এর আগে কতগুলো মারের দাগ দেখেছো যে একটু দাগ দেখেই বলে দিতে পারছো এটা মারের দাগ? এটা তো ওয়াশরুমে পা পিছলে পড়ে গিয়ে ব্যথা পাওয়ার দাগও হতে পারে। দমে গেল চৈত্রী। সত্যিই সে এর আগে তো মারের দাগ তেমন দেখেনি। তাহলে এটা যে মারের দাগই সে বিষয়ে সে নিশ্চিত কিভাবে হতে পারে? হতে পারে এটা ওয়াশরুমে পড়ে যাওয়ারই দাগ। সব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেললো চৈত্রী। মুহূর্তেই অস্থির হয়ে পড়লো সে। হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল সে নির্ময়ের গালটা। ব্যগ্র কণ্ঠে বলল, ইস, কতটা লাল হয়ে গেছে গালের। অনেক ব্যথা পেয়েছেন নিশ্চয়ই। নির্ময় হাসলো। নিজের হাত উঁচিয়ে চৈত্রীর নরম হাতটা চেপে ধরলো তার গালের সাথে। আদুরে কণ্ঠে বলল, পেয়েছিলাম, তবে এখন আর নেই। তুমি ছুঁয়ে দিয়েছো না, সব ব্যথা হাওয়া হয়ে গেছে।
চৈত্রী হাত সরিয়ে নিল নির্ময়ের গাল থেকে। লাজুক হেসে বলল, সবসময় আপনার শুধু বাজে কথা। আকাশে সুন্দর ঝকঝকে সূর্য উঠেছে। রাতের কৃষ্ণ কালো আধার কাটিয়ে আলোকিত করে তুলেছে সুন্দর এই ধরণীকে। যদিও সকাল গড়িয়ে প্রায় দুপুর হয়ে এসেছে, আকাশটাও বেশ পরিষ্কার আজ। চৈত্রী ক্লাস শেষ করে কেবলই বাইরে বেরিয়ে এলো। মনে মনে ভাবলো নির্ময় ডিপার্টমেন্টের সামনে যাবে আজ। কাল দেখলো ছেলেটার গালটা কেমন লাল বর্ণ ধারণ করেছে। মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে তার। যদিও এ বিষয়ে রাতে কলে চৈত্রী বেশ কয়েকবারই নির্ময়কে জিজ্ঞেস করেছে যে সে ঠিক আছে কিনা, তার ব্যথা করছে কিনা, কিন্তু প্রতিবারই নির্ময় এড়িয়ে গেছে ব্যাপারটা। তাই এবার নির্ময়ের ক্লাসে গিয়েই সে ধরবে তাকে, এমন ভাবনাই ভেবে রেখেছে। যেমন ভাবনা তেমন কাজ। চৈত্রী কাঁধ ব্যাগটা টেনে আরেকটু ভালোভাবে কাঁধে চাপিয়ে পা বাড়ালো নির্ময়ের ক্লাসের দিকে। এদিকে নির্ময়েরও ক্লাস শেষে সে বাইরে বেরোতেই তার পিছনে পিছনে ছুটে বেরিয়ে এলো রাইমা। পিছন থেকে ডাকলো তাকে, বলল, নির্ময় শোনো। থমকে দাঁড়ালো নির্ময়। পিছন ঘুরে তাকাতেই রাইমা তার সামনে এসে দাঁড়ালো। অস্থির কণ্ঠে শুধালো, তোমার গালে কি হয়েছে নির্ময়? নির্ময় অপ্রস্তুত হয়ে পড়ল কিছুটা। সে তো মাস্ক পরে এসেছিল আজ। মাস্কের উপর থেকেও কি তার গালের দাগ দৃশ্যমান? নয়তো এই মেয়ে কিভাবে দেখলো তার গালের দাগটা? হবে হয়তো ক্লাসের কোনো এক ফাঁকে দেখে নিয়েছে। তবে নির্ময় এই মায়ের সাথে কথা বাড়াতে চাইল না বেশি। এই মেয়ে যে নির্লজ্জ তা আগে থেকেই সে অবগত। নির্ময় থমথমে কণ্ঠে বলল, কিছু হয়নি আমার। রাইমা দমল না, আবারও সে বলল, আমি তখন স্পষ্ট দেখলাম তোমার গাল লাল হয়ে আছে। বিরক্ত হলো নির্ময়। এই মেয়ে এতটা নির্লজ্জ কেন? একবার বলল কিছু হয়নি, তারপরও আবার সেই কথাই বলছে। নির্ময় বিরক্তি ভরা কণ্ঠে বলল। বললাম তো কিছু হয়নি। নির্ময়ের বিরক্তি ভরা কণ্ঠ বা গম্ভীর্যপূর্ণ কণ্ঠ কোনোটাই আমলে নিল না রাইমা। নিজেকে নির্লজ্জের সাথে বেহায়া প্রমাণ করতে যেন আরো এক ধাপ এগিয়ে গেল সে। রাইমা নিজের হাত উঁচিয়ে বাড়ালো। সে হাত বাড়ালো নির্ময়ের পানে। নির্ময়ের মাস্কটা খোলার জন্য উদ্যত হলো সে। রাইমা ছোঁয়ার আগেই নির্ময় দু কদম পিছিয়ে যেতে চাইলে পিছিয়ে গেলেও কিছুটা। তবে সম্পূর্ণভাবে পিছিয়ে যাওয়ার আগেই সেখানে উপস্থিত হলো চৈত্রী। চোখ মুখ শক্ত করে ঝাঁঝালো কণ্ঠে বলল, নির্ময় ভাই। চমকে উঠল নির্ময়। তড়িৎ গতিতে সে ফিয়াস ফিরে তাকালো। চৈত্রীকে সামনে দেখে যেন আরেক দফায় চমকে গেল নির্ময়। এই সময় এখানে আসতে হলো চৈত্রীকে? আর একটু পরে আসলে কি এমন হতো? ঢোক গিল নির্ময়। আমতা আমতা করে বলল, শোনো চৈত্র। চৈত্রী শুনলো না কিছুই। রাইমা নির্ময়ের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেই হনহন করে হাঁটা শুরু করলো সে। ভরকে গেল নির্ময়। অগ্নি দৃষ্টিতে সে ফিরে তাকালো রাইমার পানে। দাঁতে দাঁত চেপে বলল, নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ। অতঃপর ছুট লাগালো চৈত্রীর পিছনে। ছুটতে ছুটতেই গলা উঁচিয়ে সে বলল, চৈত্র শোনো, আমার কথাটা শোনো একবার। চৈত্রী শুনল না কোনো কথা। হনহন করে তীব্র রাগ নিয়ে হেঁটে চলল সে। নির্ময় দৌড়ে গিয়ে পেছন থেকে হাত টেনে ধরলো চৈত্রীর। চৈত্রী থমকে দাঁড়ালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, এখানে এসেছেন কেন? ওখানে যান। নিজের গালে পর নারীর স্পর্শ নিন, ভালো লাগবে। নির্ময় অসহায় দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, বলল, ভুল বুঝছো তুমি চৈত্র। তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। তেতে উঠল চৈত্রী, বলল, কি তেমন নয়? অন্য নারী আপনাকে স্পর্শ করবে আর আপনি বলছেন তেমনটা নয়? একদম আপনি আমাকে ছোবেন না, দূরে যান আমার থেকে। নির্ময় আরো শক্ত করে ধরলো চৈত্রীর হাতটা। তাকে আশ্বস্ত করে বলল, ও স্পর্শ করতে পারেনি আমাকে, তার আগেই তুমি চলে এসেছো। চৈত্রী অগ্নিদৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে। দাঁতে দাঁত চেপে বলল, আমি না আসলে বুঝি ওর স্পর্শ নেওয়ার ইচ্ছে ছিল। বেশি বোঝো কেন এত? তুমি না আসলেও ও আমাকে ছুতে পারতো না। তুমি কি আমায় বিশ্বাস করো না চৈত্র? আমার জীবনে একমাত্র তুমিই আছো, শুধু তুমি। চৈত্রী তাকালো নির্ময়ের পানে। অভিমানী কণ্ঠে বলল, বিশ্বাস তো আপনিও আমাকে করেন, তবু কাল নবীনবরণ অনুষ্ঠানের অন্য ছেলেরা আমার দিকে শুধু একটু তাকিয়েছিল, তাতেই আপনি সহ্য করতে পারেননি। আর আপনাকে তো ওই মেয়েটা ছুঁয়েছে, তাহলে আমি কিভাবে সহ্য করব? তপ্ত নিঃশ্বাস ফেললো নির্ময়, বলল, কি বারবার ছুঁয়েছে ছুঁয়েছে করছো? ও ছুতে পারেনি আমায়। আর আগে আমি কিছুটা সরে গিয়েছিলাম, আর তুমিও এসে পড়েছিলে। চৈত্রী সরু দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে, বলল, সত্যি বলছেন আপনি? একদম সত্যি। চৈত্রী শান্ত হলো একটু, নরম কণ্ঠে বলল, আপনার গালের ব্যথার কি অবস্থা? নির্ময় মাস্কটা খুললো, নিজের গালের দিকে ইশারা করে বলল। তুমিই দেখে নিও। চৈত্রী হাত বাড়ালো, আলতোভাবে নির্ময়ের গালে হাত ছুঁয়ে বলল,
নিচে ঝুঁকুন একটু। নির্ময় চৈত্রীর কথা মতো নিচে ঝুঁকলো। অমনি চৈত্রী টুপ করে একটা চুমু খেলো নির্ময়ের লাল হওয়া গালে। চমকে উঠল নির্ময়। গোল গোল চোখে সে তাকালো চৈত্রীর পানে। মেয়েটা লজ্জায় মাথা নুইয়ে রেখেছে। নির্ময় সোজা হয়ে দাঁড়ালো। প্রেয়সীর নিজ থেকে দেওয়া প্রথম স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল তার পুরো শরীরে। ছোট্ট হৃদযন্ত্রটা যেন লাফিয়ে উঠল ছলাৎ ছলাৎ করে। এখনো সে বিস্মিত। চৈত্রী কি তাকে সত্যিই চুমু খেলো, নাকি স্বপ্ন দেখেছে সে? চৈত্রী নিজে থেকে চুমু খেলো তাকে। নির্ময় ফ্যাল করে এখনো তাকিয়ে আছে চৈত্রীর পানে। অস্বস্তিরা যেন আস্তে পৃষ্ঠে জেকে ধরেছে চৈত্রীকে। এমনি সে লাজ লজ্জার মাথা খেয়ে এমন একটা কাজ করে বসলো। কাজটা করার সময় তেমন লজ্জা না পেলেও এখন লজ্জা পাচ্ছে ভীষণ। লজ্জায় সে তাকাতে পারছে না নির্ময়ের পানে। তার মধ্যে যদি আবার এই পুরুষ তার দিকে তাকিয়ে থাকে, ভাবে কেমন ইতস্তত লাগছে তার। কিন্তু এই পুরুষ যে চৈত্রীর দিক থেকে তার দৃষ্টি সরাচ্ছেই না। চৈত্রী অপেক্ষা করলো কিয়ৎক্ষণ সময়। তারপরও নির্ময়কে দৃষ্টি ফেরাতে না দেখে সে মাথা নুইয়ে মিনমিনে কণ্ঠে বলল, ওভাবে তাকিয়ে থাকবেন না, লজ্জা পাচ্ছি আমি। চৈত্রীর কথায় ধ্যান ভাঙলো নির্ময়ের। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতেই সে বুঝলো এতক্ষণ কি থেকে কি হয়েছে। ঠোঁট টেনে হাসলো নির্ময়। হৃদয়ে কেমন একটা অদ্ভুত সুখকর অনুভূতি হচ্ছে। নির্ময় নিজের ঠোঁটে হাসির রেখা বজায় রেখেই বলল, কি করলে এটা চৈত্র? তুমি সত্যি সত্যি চুমু খেলে আমাকে? আরো লজ্জা পেল চৈত্রী। গাল দুটোতে যেন তার রক্তিম আভা ছড়িয়ে পড়েছে লজ্জায়। এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে সে বলল, হলে ফিরতে হবে আমাকে, দেরি হয়ে যাচ্ছে। কথাটুকু শেষ করে আর এক দণ্ড দাঁড়ালো না চৈত্রী। লাজুক ভঙ্গিতে সে পা বাড়ালো হলের দিকে। পিছু পিছু হাঁটলো নির্ময়ও। বলল, আমিও যাব তোমার সাথে। ব্রু কুচকালো চৈত্রী। পিছন ফিরে বলল, মেয়েদের হলে আপনি গিয়ে কি করবেন? খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লো নির্ময়। আমতা আমতা করে বলল, হলের মধ্যে ঢুকবো? কখন বললাম? আমার হলের সামনে পর্যন্ত যাব, তোমাকে এগিয়ে দিয়ে আসতে। চৈত্রী কথা বাড়ালো না আর। নির্ময়ের দিকে এক পলক তাকিয়ে হাঁটা ধরলো হলের দিকে। নির্ময় একটু এগিয়ে আলতোভাবে নিজের এক হাত গলিয়ে দিল চৈত্রীর হাতের ভাঁজে। কেঁপে উঠল চৈত্রী, তবে বলল না কিছুই। হাতটাও ছাড়িয়ে নিল না নির্ময়ের হাতের ভাঁজ থেকে। নিজের প্রিয় পুরুষের হাতে হাত রেখে হেঁটে চলল নিঃশব্দে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। আজ আর চৈত্রী যায়নি নির্ময়ের সাথে দেখা করতে। দুপুরেই তো দেখা হলো। তাছাড়া কাল শুক্রবার, ছুটির দিন। কাল বরং একসাথে সময় কাটানো যাবে অনেকটা। বিকেলের দিকে রুমে ছিল সবাই। রাইমা, হাফসা বা শারমিন তারাও বাইরে বের হয়নি আজ। শুয়েছিল রুমে। সন্ধ্যার দিকে বের হবে হয়তো। চৈত্রীও শুয়েছিল নিজের বিছানাতেই। শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল। ঠিক তখনই তাদের রুমে এসে ঢুকলো রাইমা। সে অবশ্য একা আসেনি, সাথে আরো জন চারেক মেয়ে রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এই অতি আধুনিক নারী কোনো তালগোল পাকানোর উদ্দেশ্যে এখানে এসেছে। হঠাৎ রুমের ভিতরে এভাবে 4-5 জন মেয়েকে ঢুকতে দেখেই বিছানা ছেড়ে উঠে বসলো চৈত্রী। তার সাথে যদিও নাইমা, শারমিন আর হাফসাও উঠে এসেছে। রাইমা রুমে ঢুকেই এগিয়ে গেল চৈত্রীর দিকে। রাশভারী কণ্ঠে বলল, তুমি সেই মেয়েটা নয় যে ক্লাস শেষে নির্ময়ের কাছে গিয়েছিলে? নাম কি তোমার? রাইমাকে দেখে চৈত্রী চিনতে একটু অসুবিধে হলো না। এই মেয়েটাই তো সেই বেহায়া মেয়েটা যে নির্ময়কে ছোঁয়ার চেষ্টা করেছিল। রাইমাকে দেখেই ফুঁসে উঠল চৈত্রী, তবে তা বাইরে প্রকাশ করলো না সে। বাহিরে স্বাভাবিক ভঙ্গি বজায় রেখেই সে বলল, আমার নাম চৈত্রী। রাইমা আরেকটু এগিয়ে গেল চৈত্রীর দিকে। সরাসরি প্রশ্ন করলো, নির্ময়ের সাথে তোমার কি সম্পর্ক? চৈত্রীর রাগ বেড়ে গেল আরো। একে তো আছে তার ব্যক্তিগত পুরুষকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করেছে, আবার এখানে তাকেই জিজ্ঞেস করতে এসেছে যে তার সাথে নির্ময়ের সম্পর্ক কি। মেয়েটা আধুনিক বেশ, তবে তার সাথে সাথে বেহায়া নির্লজ্জও বটে। নয়তো এভাবে এসে সরাসরি তার আর নির্ময়ের সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করতে পারতো না। চক্ষু লজ্জা বলেও একটা বস্তু রয়েছে। চৈত্রী 2 ঠোঁট ফাঁক করলো, কিছু বলার জন্য উদ্যত হলো, কিন্তু বলতে আর পারলো না। তার আগেই ওদের দিকে এগিয়ে এলো নাইমা। রাইমার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠেই বলল, নির্ময় ওর বয়ফ্রেন্ড হয় কেন? কি হয়েছে? কথাটা শুনতেই শব্দ করে হেসে উঠল রাইমা। সাথে রাইমার সাথে আসা মেয়েগুলোও হেসে উঠল। সে যেন কোনো হাসির কথা শুনে ফেলেছে এই মুহূর্তে। রাইমার এমন প্রাণ খোলা হাসি দেখে ব্রু কুচকালো নাইমা। বলল, হাসছিস কেন? সমস্যা কি? রাইমা হাসতে হাসতেই বলল, নির্ময়ের মতো নিরামিষ ছেলের আবার আছে গার্লফ্রেন্ড, আর সে কথা তুই আমাকে বিশ্বাস করতে বলছিস যে ছেলে মেয়েদের সাথে ঠিকভাবে কথাই বলে না তার আবার গার্লফ্রেন্ড? বোকা পেয়েছিস আমাকে? নাইমা কটমট করে তাকালো রাইমার দিকে।
বলল। তুই কি বলতে চাইছিস? আমি মিথ্যে বলছি তোকে? রাইমা হাসি থামালো, চোখে মুখে কাঠিন্য এনে বলল। আলবাত মিথ্যে বলছিস তুই। যে নির্ময় আমার মতো সুন্দরী একটা মেয়েকে উপেক্ষা করে চলে, সে কিনা এর মতো একটা চাপা শ্যামবর্ণা গায়ের মেয়ের সাথে প্রেম করবে? হাস্যকর বিষয়, হাস্যকর। ফুঁসে উঠল নাইমা, চৈত্রীর দিকে তাকিয়ে বলল। এক্ষুনি তুমি কল লাগাও নির্ময়কে। ভরকে গেল চৈত্রী, বলল। কি? নাইমা তাড়া দিয়ে বলল। তাড়াতাড়ি কল লাগাও নির্ময়কে, আর মোবাইলটা অবশ্যই লাউডস্পিকারে দিবে। চৈত্রী ঢোক গেল। এতগুলো মানুষের সামনে নির্ময়কে কল করে এসে কি বলবে? আবার কল না দিয়েও তো উপায় নেই। মনের মধ্যে ইতস্তত বোধ নিয়ে এসে কল লাগালো নির্ময়কেই। সেকেন্ড কয়েক যেতেই কলটা রিসিভ করলো নির্ময়, বলল। হ্যালো। চৈত্রী তাকালো নাইমার দিকে, ইশারায় বলল। কি বলবো? নাইমাও ইশারায় শিখিয়ে দিল। আই লাভ ইউ বলতে বল ওকে। হক চকিয়ে উঠল চৈত্রী। আই লাভ ইউ তো তারা এমনি সময়েও কখনো বলেনি, তাহলে আজ যদি হঠাৎ করে বলে আই লাভ ইউ বলতে, নির্ময় কি বলবে? নাকি আবার অন্য কিছু বলবে? এমনি লোকটা যে পরিমাণ লাগাম ছাড়া, এতদিন পর হঠাৎ করেই চৈত্রী আই লাভ ইউ বলতে বললে যদি আবার তার লাগামহীন কথাবার্তা শুরু করে, তখন তাকে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে সবার সামনে। চৈত্রী চুপ রইল কিছুক্ষণ। কল করে চৈত্রীকে কথা বলতে না দেখেই নির্ময় বলল। কি হলো, কথা বলছো না কেন? অপ্রস্তুত হয়ে পড়ল চৈত্রী, তুতলিয়ে বলল। হ্যালো। ভ্রু কুচকালো নির্ময়, বলল। হ্যাঁ বলো, কথা বলছিলে না কেন এতক্ষণ? এদিকে নাইমা তাড়া দিচ্ছে চৈত্রীকে, ইশারায় বারবার বলছে ওকে আমি লাভ ইউ বলতে বল। কিন্তু এই বিষয়ে চৈত্রী কিছুই বলল না। এই কথা তো এই জনসম্মুখে বলাই যাবে না। কে চাইবে ভরা মাঠে নিজের মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে? ওই লোককে এই মুহূর্তে আই লাভ ইউ বলতে বলা আর নিজের মান ইজ্জত নিলামে ওঠানো একই কথা। মেকি হাসলো চৈত্রী, আমতা আমতা করে বলল। আপনার গালের ব্যথার কি অবস্থা নির্ময় ভাই? চৈত্রীর কথা শুনে বিরক্ত হলো নাইমা, মৃদু কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল। কি বলতে বলছি তোমাকে, আর তুমি কি বলছো? নাইমার কথা শেষ হতে না হতেই ওপাশ থেকে উত্তর এলো নির্ময়ের। দুষ্টুমি ভরা কণ্ঠে এসে বলল। ব্যথা নেই আমার। তুমি যে চুমু দিয়েছো তাতে ব্যথা থাকতে পারে নাকি? নির্ময়ের ছোট্ট উত্তরটা যেন বিস্ফোরণ ঘটালো উপস্থিত সকলের মধ্যে। নাইমা আর রাইমা বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো চৈত্রীর দিকে। হাফসা শারমিনের মুখভঙ্গিও বিস্মিত। চৈত্রী অপ্রস্তুত হয়ে পড়েছে বেশ। দ্রুতই কলটা কেটে দিল সে। কান গরম হয়ে উঠেছে। এই প্রশ্নের উত্তরে এই বদলোক যে এই কথা বলবে সে বুঝতেই পারেনি। যার জন্য আই লাভ ইউ বলতে বললো না। ইস, লজ্জায় চৈত্রীর ইচ্ছে করছে এখন মাটির সাথে মিশে যেতে। সিনিয়রদের সামনে মান সম্মান আর রইল না। মানিজ্যতে ধুলিস্বাদ হয়ে গেল এইভাবে। চারিদিকে কেমন নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। অবশেষে নিস্তব্ধতা ভেঙে কেসে উঠল নাইমা। রাইমার দিকে তাকিয়ে বলল। এর পরও তোর কিছু বলার আছে? আর নির্ময় নিরামিষ নাকি আমিষ সেটাও বুঝে গিয়েছিস? রাইমা নিজেও অপ্রস্তুত হয়ে পড়ল। সে কি করতে এসেছিল আর কি হয়ে গেল? নির্ময় যে ঠিক তার ভাবনার উল্টো তা সে বুঝতে পারেনি কোনোভাবেই। তার উপর তার একটা গার্লফ্রেন্ডও আছে। রাইমা আর কোনো কথা বলল না, মাথা নিচু করেই রুম থেকে বেরিয়ে গেল নিজের দলবল নিয়ে। সন্ধ্যা নেমেছে ধরনের বুকে। চারিদিকে সোডিয়ামের টিমটিমে আলোয় ভরে উঠেছে। নির্ময় কেবলই মাগরিবের নামাজ শেষে রুমে এসে দাঁড়িয়েছে। একটু এগিয়ে মাথায় চাপানো টুপিটা সে রাখলো টেবিলের উপরে। তখনই তার পিছু পিছু এসে রুমে ঢুকলো রাজ। কণ্ঠ কিছুটা চড়াও করে নির্ময়কে উদ্দেশ্য করে বলল। তোকে না চৈতির থেকে দূরে থাকতে বলছি আমি। নির্ময় পিছন ফিরে তাকালো রাজের দিকে, নির্বিকার ভঙ্গিতে বলল। আমার ব্যক্তিগত নারীর কাছে আমি যাব না তো তুই যাবি? কথাটা শেষ হতেই রাজ জ্বলে উঠল তেলে বেগুনে। হাত বাড়িয়ে খপ করে ধরলো নির্ময়ের কলারটা, দাঁতে দাঁত চেপে বলল। একদম বাজে কথা বলবি না। কিসের ব্যক্তিগত নারী? চৈতির দিকে চোখ তুলে তাকালেও তোর চোখ আমি তুলে ফেলবো। ফুঁসে উঠল নির্ময়। হাত বাড়িয়ে সেও চেপে ধরলো রাজের কলারটা। অগ্নিঝরা কণ্ঠে বলল। কথায় কথায় গায়ে হাত দিবি না। কি ভেবেছিস আগের বার আমাকে মেরে বেঁচে গিয়েছিস বলে এবারও বেঁচে যাবি? দরকার হয় তোকে মেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাড়বো আমি, তবু এক চুলও ছাড় দেবো না তোকে। আমার চৈত্রের ক্ষেত্রে তো নয়ই। রাজ আরো শক্ত করে চেপে ধরলো নির্ময়ের কলারটা। অগ্নিঝরা কণ্ঠেই বলল। কি আমার চৈতি করছিস? চৈতি কোন দিক থেকে তোর? তোর বিয়ে করা বউও? নির্ময় দাঁতে দাঁত চাপলো, বলল। ও আমার বিয়ে করা বউ না হোক, ও আমার প্রেমী। প্রেমিকা কথাটা বলতে গিয়েও থেমে গেল নির্ময়। তারা কি সত্যিই প্রেমিক প্রেমিকা? তাদের সম্পর্কের তো কোনো নাম নেই।
নামহীন সম্পর্কে একে অপরের সাথে জুড়ে আছে তারা। অবশ্য এই দোষটা তারই, সেই কোনো নাম দেয়নি এই সম্পর্কের, বেনামি করে রেখেছে নিজের আর চৈত্রীর সম্পর্কটা। ভেবেছে একসাথে কাগজে কলমে চৈত্রীকে নিজের করে নিয়ে নাম দিবে এই সম্পর্কের। তবে তারা যে একে অপরকে ভালোবাসে এ বিষয়ে তো নিশ্চিত। একটু থামলো নির্ময়, বলল, আমি চৈত্রকে ভালোবাসি। হেসে উঠল রাজ, হেসে বলল, এর মানে তোকে ভালোবাসিস, ও তোকে বাসে না? নির্ময় রেগে গেল আরো, অগ্নিঝরা কণ্ঠে বলল। চৈত্র আমাকে ভালোবাসে। আবারও হাসলো রাজ, বলল, ও কি কখনো তোকে বলেছে যে ও তোকে ভালোবাসে? নির্ময় থমকে গেল। রাজের কলারে থাকা নির্ময়ের হাত জোড়া আলগা হলো কিছুটা। সত্যিই তো, চৈত্রী নির্ময়কে তো কখনো বলেনি ভালোবাসি। অবশ্য সেও চৈত্রীকে বলেনি ভালোবাসি। তারা ভালোবাসি শব্দটার ব্যবহার না করেও দুজন দুজনকে ভালোবেসেছে অপরিমেয়। সম্পর্কটা বেনামি হলেও তারা ভালোবাসার কোনো কমতি রাখেনি এই সম্পর্কে। কিন্তু জীবনের এমন এক মোড়ে তারা আজ এসে দাঁড়িয়েছে যেখানে তাদের সম্পর্কের একটা নাম হওয়া ভীষণ জরুরি হয়ে পড়েছে। নির্ময় আজ অনুভব করছে সে তাদের সম্পর্কের একটা নাম না দিয়ে সে ভুল করেছে। ভালোবাসাটা অনুভবে, ভালোবাসা এক অদৃশ্য অনুভূতি যা কখনো প্রকাশ করা বা ব্যক্ত করা যায় না সম্পূর্ণরূপে। হুমায়ুন আহমেদের একটি উক্তি রয়েছে, যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর। নির্ময় এতদিন এই উক্তিটি মনে প্রাণে বিশ্বাস করত, কিন্তু আজ মনে হচ্ছে মাঝে মাঝে ভালোবাসা প্রকাশ করাটাও উত্তম। মাঝে মাঝে নিজেদের গোপনীয়তা থেকে বেরিয়ে এসে মানুষকে জানানো উচিত তারা প্রেমিক প্রেমিকা, তারা ভালোবাসে একে অপরকে। অন্ততপক্ষে নিজের প্রিয় মানুষটাকে অন্যদের নজর থেকে বাঁচাতে হলেও সকলকে জানানো উচিত যে তারা যার দিকে নজর দিচ্ছে সে ইতোমধ্যে অন্য কারো ব্যক্তিগত সম্পত্তি। নির্ময়ের ভাবনার মধ্যেই রাজ মুখ খুলল, বলল, চৈতি যেহেতু তোকে এখনো বলেনি সে তোকে ভালোবাসে, তাহলে চৈতি কিভাবে তোর ব্যক্তিগত নারী হলো? নির্ময় তাকালো রাজের পানে, চোখ বন্ধ করে বড় বড় দুটো নিঃশ্বাস ফেললো, বলল, চৈত্র ভালোবাসে আমাকে, ভীষণ ভালোবাসে। রাজ ছেড়ে দিল নির্ময়কে, শান্ত কণ্ঠে বলল, আচ্ছা, তুই যদি চৈত্রীকে আমার সামনে এনে ওর মুখ থেকে এই কথা বলতে পারিস তবে আমি মানবো তোর কথা সত্যি। চৈত্রী যদি একবার নিজের মুখ থেকে বলে ও তোকে ভালোবাসে, তাহলে আমি আর কোনোদিন তোদের মাঝখানে আসবো না। নির্ময় নীরব হয়ে গেল। সে রাজি হলো রাজের কথায়, ছোট করে বলল, ঠিক আছে। নির্ময় ভাবলো যে এবার আর গোপনীয়তা নয়, চৈত্রী আর তার সম্পর্কটা সে সামনে আনবে সবার। চৈত্রীর সামনে প্রকাশ করবে নিজের ভালোবাসা নির্ময়। তাদের সম্পর্কটার এবার নাম দিবে একটা, হোক সেটা প্রেম, কারণ এই মুহূর্তে তো আর বিয়ে করা সম্ভব নয়। দুজনেই পড়ছে এখন। নির্ময় আউটসোর্সিং এর যে কাজটা করে সেটাও এখনো সম্পূর্ণরূপে পাকাপোক্ত নয়। এই অনিশ্চিত জীবনের সাথে চৈত্রীকে এখনই জড়িয়ে চৈত্রীর জীবনটাও সে অনিশ্চিত করে তুলতে চায় না কোনোভাবেই। নিজের একটা মোটামুটি গতি করতে পারলেই সে বিয়ে করে ফেলবে চৈত্রীকে, আর অপেক্ষা করবে না। তবে এই মুহূর্তে না হয় প্রেমিক প্রেমিকার সম্পর্কটাই সে প্রকাশ করবে সবার সামনে। এতে অন্তত চৈত্রীর দিকে অন্য পুরুষের তাকানোটা, হাত বাড়ানোটা তো বন্ধ হবে। চৈত্রীর দিকে তাকানোর আগেই তারা ভাববে যে চৈত্রী অন্য কারো। সকাল হয়েছে। রাতের ঘুমময় আধার কালো সময় কাটিয়ে দিনের দেখা মিলেছে। নির্ময় কাল রাতেই কল করে চৈত্রীকে বলে রেখেছে আজ সকাল সকাল দেখা করার কথা। মূলত নির্ময় আর দেরি করতে চাইছে না এই বিষয়টা নিয়ে। এখন যত দেরি করবে ততই বাড়বে এই রাজ নামক ভয়ঙ্কর প্রাণী। এই রাজকে আর সহ্য হচ্ছে না নির্ময়ের। চৈত্রীর প্রতি এই বখাটে বাদরটা দুর্বলতা আছে জেনেও এই কয়দিন যে নিজের রুমে কিভাবে এটাকে সহ্য করেছে তা একমাত্র নির্ময় জানে। এখন যত তাড়াতাড়ি সম্ভব চৈত্রীকে ধরে এনে এর সামনে ভালোবাসি বলে এটাকে বিদায় করতে পারলেই হবে। চৈত্রী আর নিজের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আনাগোনা একদম চায় না নির্ময়। আর সেটা যদি হয় আবার এই রাজ নামক ভয়ঙ্কর প্রাণী, তাহলে তো আরও চায় না। রাজকে নিয়ে নির্ময় অপেক্ষা করছিল বিশ্ববিদ্যালয় চত্বরের এক কোণে। জায়গা অন্যান্য স্থানের তুলনায় একটু নীরব, মানুষের আনাগোনা নেই তেমন। অবশ্য অন্যান্য স্থানের তুলনায় এই স্থানটা নীরব বলেই তারা এখানে এসেছে। বেশ অনেকক্ষণ পার হয়ে গেলেও চৈত্রীর আসার কোনো নামগন্ধ না দেখে রাজ হাত রাখলো নির্ময়ের কাঁধে, ঠোঁট বাঁকিয়ে হাসলো সে, বলল, কি যদি তোকে ভালোবাসি বলতে আসবে না, নাকি তোকে ভালোই বাসে না, কোনটা? নির্ময়ের কলিজাটা ধক করে উঠল। চৈত্রী এখনো আসছে না কেন? চৈত্রীকে তো সকাল 8টার দিকেই আসতে বলল সে, আর এখন প্রায় 9টা বাজতে মাত্র 15 মিনিট বাকি। তবে কি চৈত্রী আসবে না? চৈত্রী কি তাকে ভালোবাসে না? না না, এমনটা হতে পারে না। চৈত্রীর চোখ নির্ময় নিজের জন্য স্পষ্ট ভালোবাসা দেখেছে। চৈত্রীর সাথে একান্তে সময় কাটিয়েছে অনেক। চৈত্রীকে নিজের ভালোবাসায় সিক্ত করেছে বারবার, চুমুও খেয়েছে অনেক। কই, কখনো তো চৈত্রী তাকে বাধা দেয়নি। উল্টো মেয়েটা তখন লজ্জায় আড়ষ্ট হয়ে থাকতো। যদি চৈত্রী তাকে ভালো নাই বাসতো তাহলে অবশ্যই ভাবে লজ্জা পেয়ে
তার কর্মকাণ্ডে সায় জানাতো না, উল্টো তার কর্মকাণ্ডে রেগে যেত, ঝামেলা করতো তার সাথে। চৈত্রী ভালোবাসে নির্ময়কে, অবশ্যই ভালোবাসে। চৈত্রী ভালোবাসে নির্ময়কে, অবশ্যই ভালোবাসে। এটা নির্ময়ের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। নির্ময় নিজের কণ্ঠে বিশ্বাস নিয়েই বলল,